মোহন, একটু এই খালি বাসনগুলোর দিকেও নজর দাও। আর কতদিন আমরা শুধু আশার ভরসায় বেঁচে থাকব? পুরো গ্রামে আমাদের দোরগোড়ায় এত দুর্ভাগা, যেখানে মাসের 15 দিন উনুন শুধু ছাই উগুড়ে দেওয়ার জন্য জ্বলে। পাড়ার মেয়েরা নতুন জামা কাপড় আর গয়নার কথা বলে, আর আমি এখানে শুধু দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করি। রাধা, তুমি তো জানো আমি পরিশ্রমে কোনো ত্রুটি রাখি না। সকালে সূর্য ওঠার আগে জঙ্গলে যাই, আর সন্ধে নামলে ভারী বোঝা তুলে ফিরে আসি। কাঠ কাটাই আমার পূর্বপুরুষদের পেশা, আর এই দিয়েই আমাদের সংসার চলে। সময়টা খারাপ, আমি মানছি, কিন্তু পরিশ্রমের ফল কখনো না কখনো তো পাওয়া যায়ই। তুমি চিন্তা করো না, আজ আমি জঙ্গলের সেই দিকে যাব যেখানকার কাঠ শহরের বাজারে চড়া দামে বিক্রি হয়। তুমি শুধু একটু ধৈর্য ধরো, ভগবান সব ঠিক করে দেবেন। ধৈর্য? গত 10 বছর ধরে আমি ধৈর্যের বিষ পান করেই বেঁচে আছি মোহন। কাঠ কাটা ছাড়াও পৃথিবীতে অনেক কাজ আছে। তুমি কোনো জমিদারের কাছে মজুর খাটো না কেন? বা শহরে গিয়ে কোনো ভালো চাকরি কেন খোঁজো না? কাঠ কেটে তুমি শুধু নিজের কাঁধ ভাঙছো। ঠিক আছে রাধা, যদি তোমার মনে হয় আমার পরিশ্রম যথেষ্ট নয়, তাহলে আমি আজ থেকেই অন্য কাজের খোঁজ শুরু করে দেব। আমি কথা দিচ্ছি, আমি হার মানব না। শুধু আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে নাও। সন্ধ্যায় যখন আমি ফিরব, হয়তো কোনো সুখবর নিয়ে আসব। এবার একটু হাসো। তখনই হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। মোহন উঠল আর বাইরে গেল। দরজায় এক বৃদ্ধ সাধু দাঁড়িয়েছিলেন। শান্ত চেহারা, তেজস্বী চোখ, কিন্তু শরীর ভীষণ দুর্বল। বাবা, এই তৃষ্ণার্ত পথিককে কি একটু শীতল জল দিতে পারো? আমি মাইলের পর মাইল পথ পেরিয়ে এসেছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর পায়ে ফোসকা পড়ে গেছে। তোমার কাছে যদি একটু অন্নও থাকে দাও। শুধু এক লোকমা খাবার পেলেই আমি আবার আমার যাত্রা শুরু করতে পারবো। ঈশ্বর তোমার সেবা গ্রহণ করবেন, আর তোমার ঘরের ভাড়ার সব সময় পূর্ণ থাকবে। প্রণাম মহাত্মাজি। আপনার আমার দোরগোড়ায় আসা আমার সৌভাগ্য, কিন্তু আমি আপনাকে কোন মুখে বলি যে আমার কাছে আপনাকে খাওয়ানোর মতো একটা দানাও নেই। আমরা নিজেরাও গতকাল থেকে অভুক্ত। আমার কুটিরে কেবল খালি বাসন আর দারিদ্র্যের বাস। তবে হ্যাঁ, আমি আপনাকে তৃষ্ণার্ত ফিরে যেতে দেব না। আমি এখনই ভেতর থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। খাবার দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করবেন। পুত্র, দুঃখ পেও না। দান করার জন্য ধনের নয়, মনের প্রয়োজন। তোমার চোখে যে করুণা আছে, তা যে কোনো 56 ভোগের চেয়ে অনেক বেশি তৃপ্তি দেয়। তুমি জল নিয়ে এসো, সেটাই আমার কাছে অমৃতের সমান হবে। মানুষের আসল রূপ তার অভাবের সময় বোঝা যায়, আর তুমি অভাবে থেকেও অতিথি সৎকার করার ধর্ম পালন করেছ। যাও বাবা। মোহন যেই যোগীকে জল পান করালো, যোগীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি হয়ে মাধবকে আশীর্বাদ করলেন। মোহন, তোমার সেবা মনোভাব দেখে আমি অত্যন্ত প্রসন্ন। আমি তোমাকে এমন 3টি বর দিচ্ছি যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তুমি যা চাইবে তাই সত্যি হয়ে যাবে। তোমার প্রথম ইচ্ছা বলো, পুত্র। তবে মনে রেখো, বরের ব্যবহার ভেবে চিন্তে করবে। ধন, সম্পদ, আয়ু বা শক্তি, তুমি যে কোনো কিছু চাইতে পারো। বলো, তোমার প্রথম আকাঙ্ক্ষা কি? আপনি তো আমাকে বড় পরীক্ষায় ফেলে দিলেন। এমনিতে তো আমার অনেক কিছু চাই, কিন্তু আমি আমার বুদ্ধির প্রয়োগ করতে চাই। আমার প্রথম বর হলো আমার এই কুঠার, যাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। যে কেউ এটাতে হাত দিলে সে যেন আমার নির্দেশ ছাড়া এটা ছাড়তে না পারে। আর যদি সে এটা দিয়ে কোপাতে শুরু করে, তবে যতক্ষণ না আমি থামতে বলি সে যেন থামতে না পারে। আপনি কি আমাকে এমন অদ্ভুত বর দিতে পারেন? আমার মনে হয় এটা আমার খুব কাজে আসবে। অদ্ভুত দাবি, তবে কথা মতো তথাস্তু। তোমার কুঠার এখন তোমার নির্দেশের দাস। এবার সময় নষ্ট না করে
তোমার দ্বিতীয় ইচ্ছা প্রকাশ করো। মনে রেখো, তোমার কাছে আর মাত্র 2টি সুযোগ বেঁচে আছে। তোমার কি সোনার খনি চাই, নাকি মেঘ ছোঁয়া কোনো প্রাসাদ? পৃথিবীর সব সুখ সুবিধা তোমার পায়ের তলায় থাকতে পারে। শুধু একবার মনের কথা খুলে বলো আর চমৎকার দেখো। মহারাজ, দ্বিতীয় ইচ্ছার জন্য আমি এই পুরনো কাঠের চেয়ারটাকে বেছে নিচ্ছি। আমি চাই যে কেউ একবার এই চেয়ারটায় বসলে সে যেন আমার অনুমতি ছাড়া এখান থেকে একটুও নড়তে না পারে। এটাই আমার দ্বিতীয় প্রার্থনা। তোমার চিন্তাভাবনা কোনো সাধারণ মানুষের মতো নয় মাধব। এই বরও তোমাকে দিলুম। এবার শেষ এবং তৃতীয় ইচ্ছার পালা। ভেবে দেখো, তুমি কি চিরকালের জন্য তোমার দারিদ্র্য দূর করতে চাও না? তুমি কি নিজের জন্য দীর্ঘ আয়ু বা নিরোগ শরীর চাও না? এটাই শেষ সুযোগ। এরপর আমি অদৃশ্য হয়ে যাব আর কখনো দেখা পাব না। তোমার তৃতীয় ইচ্ছা চাও আর নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করো। মহারাজ, তৃতীয় ইচ্ছা হিসেবে আমি চাই আমার এই যে পুরনো চামড়ার থলিটা আছে, এর ভেতর আমি যা কিছুই ঢুকিয়ে দিই না কেন, তা কোনো বস্তু হোক, সোনা হোক বা কোনো জীবিত প্রাণী, আমি ছাড়া আর কেউ যেন তাকে বের করতে না পারে। সে ওই থলির গভীরে ততক্ষণ বন্দী থাকুক যতক্ষণ না আমি নিজে তাকে মুক্ত করি। এটাই আমার শেষ দাবি। তোমার চিন্তাভাবনা সাধারণ মানুষের মতো নয়। অদ্ভুত দাবি তোমার। তবে কথা মতো তথাস্তু। তোমার 3টি দাবি পূরণ হল। মনে রেখো, বর তখনই কাজে আসে যখন তার ব্যবহার সঠিক সময়ে হয়। এই কথা বলে সাধু মহারাজ বাতাসে অদৃশ্য হয়ে গেলেন। সাধু বাবা চলে যেতেই রাধা, যে এতক্ষণ চুপচাপ সব শুনছিল, আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার মনে হল মোহন নিজের বোকামিতে এক উজ্জ্বল ভবিষ্যতের বলিদান দিয়েছে। বাহ মোহন, কি দারুণ বুদ্ধিমত্তাই না দেখালে তুমি। স্বয়ং দেবতা তোমার দোরগোড়ায় এসে বলছিলেন ধন চেয়ে নাও, সুখ চেয়ে নাও, আর তুমি কি চাইলে? কুঠার, চেয়ার আর থলে। এই নির্জীব জিনিসগুলো দিয়ে কি আমার পেট ভরবে? এই বরগুলো দিয়ে কি আমাদের মাথার ছাদ পাকা হয়ে যাবে? আমি এখানে এক এক দানা খাবারের জন্য তরসাচ্ছি, আর তুমি ফালতু সব বর চেয়ে বসলে। আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি কখনো উন্নতি করতে পারবে না। হিস, ওই বরগুলো চাওয়ার সুযোগ যদি আমি পেতাম, তবে আজ এই কুঁড়ে ঘরকে প্রাসাদে পরিণত করতাম। রাধা, তুমি যা দেখছো তা কেবলই সাধারণ জিনিস, কিন্তু আমি যা দেখছি তা হলো একটি রক্ষা কবচ। কখনো কখনো সোজা পথে চাওয়া ধন বেশি দিন টেকে না, কিন্তু বুদ্ধি দিয়ে গড়া সম্পদ সব সময় সাথে থাকে। তুমি আমার উপর ভরসা রাখো। স্ত্রীর খোঁটায় আঘাত পেয়ে মোহন নিজের পুরনো কুঠারটা কাঁধে রেখে সোনারপুরের সবচেয়ে ঘন আর ভয়ঙ্কর জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। দুপুরের কাঠফাটা রোদ গাছের ঘন ছায়াকে চিরে ফেলার চেষ্টা করছিল। মোহন একটা পুরনো বটগাছের নিচে বসে পড়ল। তার মন অশান্ত ছিল আর পেটে খিদের আগুন জ্বলছিল। তার মনে হচ্ছিল হয়তো সে সত্যিই বর চাওয়ার ক্ষেত্রে ভুল করে ফেলেছে। হে ভগবান, আমার ভাগ্যে কি সারা জীবন শুধু হোঁচট খাওয়াই লেখা আছে? রাধা ঠিকই বলছিল। আমি যদি ওই সাধু মহারাজ কাছ থেকে সোনার মোহর চেয়ে নিতাম, তবে অন্তত আজ আমাকে এভাবে দৌড়ে দৌড়ে ঘুরতে হতো না। পেটে এক দানা অন্নও নেই। জঙ্গলেও এখন শুকনো কাঠ পাওয়া মুশকিল হয়ে গেছে। বুঝতে পারছি না কোন মুখে আমি বাড়ি ফিরে যাব। সেখানে তো কেবল খালি বাসন আর স্ত্রীর অভিযোগ আমার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক অদ্ভুত চেহারার বৃদ্ধ বেরিয়ে এলো। তার মুখে এক অদ্ভুত কুটিল হাসি ছিল। সে ধীরে ধীরে মোহন দিকে এগোতে লাগলো। আরে ও কাঠুরে, এত হতাশ হয়ে নির্জন জায়গায় কেন বসে আছো? তোমার দীর্ঘশ্বাস তো এই জঙ্গলের পাতাগুলোকেও শুকিয়ে দিচ্ছে। কি ব্যাপার? তোমার স্ত্রী কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, নাকি এই দারিদ্র্যের ভূত তোমার পিছু ছাড়ছে না? দেখো, আমি এই জঙ্গলের অনেক পুরনো বাসিন্দা,
আর আমি মানুষের দুঃখ বুঝতে পারি। তোমার অবস্থা দেখে আমার তোমার উপর দয়া হচ্ছে। তুমি চাইলে আমি তোমার সমস্ত দারিদ্র্য এক নিমিষে দূর করে দিতে পারি। শুধু তোমাকে আমার একটা ছোট্ট শর্ত মানতে হবে। বলো, তুমি কি নিজের ভাগ্য বদলাতে চাও? প্রণাম মহানুভব। আপনি হঠাৎ এই ঘন জঙ্গলে কোথা থেকে এলেন? আর আপনি কি করে জানলেন যে আমি আমার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে এখানে বসে আছি? আপনার কথা শুনে আমার একটু অদ্ভুত লাগছে। আর আপনাকে তো কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। আপনি সেই মায়াবী রাক্ষস নন তো, যার গল্প আমাদের বয়স্করা শোনাতেন, যে মানুষকে লোভ দেখিয়ে তার সব কিছু কেড়ে নেয়? আমার আপনার সাথে কথা বলতে ভয় লাগছে। তবুও আমার কৌতূহল মেটান যে আপনি আসলে কে আর আমার কাছে কি চান। তুমি তো খুব চতুর বেরোলে কাঠুরে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। আমি এই মায়াবী সাম্রাজ্যের অধিপতি। তবে ভয় পেও না, আমি তোমাকে আঘাত করতে নয়, বরং তোমার ঝুলি ভরাতে এসেছি। দেখো, আমার কাছে সোনার মোহরে ভরা এই 3টে থলি আছে। এগুলো নিয়ে যাও আর তোমার স্ত্রীর সব স্বপ্ন পূরণ করো। ভালো খাবার খাও, ভালো জামা পরো, আর ওই কুড়ে ঘরের জায়গায় একটা প্রাসাদ বানিয়ে নাও। বদলে আমার শুধু এটুকুই চাই যে আজ থেকে ঠিক 1 বছর পর তোমাকে আমার সাথে আমার লোকে যেতে হবে আর আমার দাসত্ব করতে হবে। 1 বছরের পুরোপুরি স্বাধীনতা আর অর্হেল সম্পদ। ভেবে দেখো, চুক্তিটা মন্দ নয়। মোহন বুঝে গিয়েছিল যে এই শয়তান রাক্ষস তাকে নিজের জালে ফাঁসাতে চাইছে। কিন্তু ঘরের দারিদ্র্য আর ভাগ্যবতীর খোঁটার কথা মনে করে তার মন দুলে উঠল। সে ভাবল যে এখন এই ধন নিয়ে নিলে কেমন হয়, পরে না হয় ওই বরগুলো ব্যবহার করে এই রাক্ষসের সাথে মোকাবিলা করা যাবে। মালিক, আপনার কথা তো সত্যি। এভাবে রোজ রোজ না খেয়ে মরার চেয়ে 1 বছর রাজার মতো জীবন কাটানো অনেক ভালো। আমার স্ত্রীর সব সময় আমার কাছে অভিযোগ থাকে যে আমি তার জন্য কিছু করতে পারি না। অন্তত এই মোহরগুলো দিয়ে সে 1 বছরের খুশি তো পাবে। খুব ভালো, তোমার বুদ্ধিমত্তা আমার পছন্দ হলো। এই নাও সোনার 3টে থলি। এগুলোতে এত সম্পদ আছে যে তুমি 7 জন্ম বসে খেতে পারবে। কিন্তু মনে রেখো কাঠুরে, আমি ঠিক 1 বছর পর এই জায়গায় এই সময়ে তোমাকে নিতে আসব। তুমি যদি পালানোর চেষ্টা করো তবে আমার ক্রোধ গোটা গ্রামকে ভস্ম করে দেবে। এবার যাও আর তোমার স্ত্রীকে এই আনন্দগুলো দাও। আমাদের দেখা এবার 1 বছর পর হবে। ততক্ষণের জন্য বিদায়। 1 বছর পর কাঠুরে, সময় শেষ। দেখো, আমি আমার কথা রাখতে এসে গেছি। তুমি 1 বছর ধরে আমার টাকায় খুব ফুর্তি করেছ, ভালো ভালো খাবার খেয়েছ, কিন্তু এবার মূল্য চোকাতে হবে। চলো, তোমার এই কুঠারটা ওঠাও আর আমার পেছনে আমার নরক লোকের দিকে চলো। সেখানে তোমাকে অনন্তকাল ধরে আমার দাসত্ব করতে হবে। প্রণাম মালিক, আপনি এসে গেছেন। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার কথা থেকে কি করে পিছু হটতে পারি? আমি যাওয়ার জন্য একদম প্রস্তুত। আপনি তো আমাকে 1 বছর ধরে রাজার হালে রেখেছেন। কিন্তু মালিক, যাওয়ার আগে আমার একটা ছোট্ট মিনতি আছে। দেখুন, আমি আমার বাচ্চাদের জন্য এই অনেকগুলো কাঠ জড়ো করেছি, যাতে আমি চলে যাওয়ার পর তাদের ঠান্ডা না লাগে। শুধু এই কয়েকটা কাঠ কাটা বাকি রয়ে গেছে। আপনি যদি আপনার মহানুভবতা দেখিয়ে আপনার দৈব শক্তিতে এই 2-4টে কাঠের গুঁড়ি চিরে দেন, তবে আমি শান্তিতে আপনার সাথে যেতে পারব। আপনার কাছে তো এটা মুহূর্তের কাজ। আপনি কি আপনার এই দাসের ওপর এটুকু উপকার করবেন? তোমরা মানুষরা বড্ড আবেগপ্রবণ হও। যাওয়ার সময়ও কাঠে চিন্তা করছো? দাও এদিকে এই খেলনার মতো কুঠারটা। দেখো, আমি 1 কোপেই এটাকে কেমন চুরমার করে দিই।
আরে, এটা কি হচ্ছে? এই কুঠারটা আমার হাতের সাথে সেঁটে গেল কেন? আমি এটা ছাড়তে চাইছি, কিন্তু এটা আমার হাত দুটোকে আঁকড়ে ধরছে, আর আমার শরীর নিজে নিজেই কোপ মেরেই চলেছে। কাঠুরে, তুই এটা কি জাদু করেছিস? আমাকে থামা, আমি বলছি, আমাকে এখনই থামা, নইলে আমি এই পুরো জায়গাটা ধ্বংস করে দেব। আরে মালিক, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লেন? আপনি তো বলছিলেন এটা আপনার কাছে বাচ্চাদের খেলা। কাটুন মালিক, কাটুন, এখনও তো অনেক কাঠ বাকি আছে। আপনি হয়তো ভুলে গেছেন এই কুঠারটা যেই ধরে সে আমার নির্দেশ ছাড়া এটা ছাড়তে পারে না, আর যতক্ষণ না আমি বলি সে থামতেও পারে না। এবার সারা রাত ধরে কাঠ কাটতে থাকুন। মোহন, বাবা মোহন, আমাকে বাঁচা, আমি হার মেনেছি। তোর বুদ্ধির কাছে আমার মায়া ব্যর্থ হয়ে গেছে। আমার হাত এখন ফেটে যাওয়ার জোগাড়, আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমাকে এই কুঠারের কবল থেকে মুক্ত করো। আমি শপথ করছি, আমি তোকে এখনই নিয়ে যাব না। আমি তোকে আরও 1 বছরের মহলত দিচ্ছি, আর সাথে আরও 3টে সোনার থলিও দেব। শুধু আমাকে এই নরক থেকে বের করো। আমি আর 1 মুহূর্ত এই কুঠার চালাতে পারবো না। আমার উপর দয়া করো। 1 বছরের মহলত আর 3টে থলি? না না মালিক, এত কম তো আমার পরিশ্রমের ক্ষতিপূরণও নয়। আপনি যদি মুক্ত হতে চান তবে আমাকে 5 থলি সোনার মোহর দিতে হবে, আর কথা দিতে হবে যে আগামী 2 বছর আপনি এদিকে উকিও মারবেন না। যদি রাজি থাকেন তবে আমি কুঠারকে থামার নির্দেশ দিই। রাজি, আমার সব কিছুতে রাজি। 5 কেন, তুমি 7টা থলি নিয়ে নাও, তবে আমাকে এই জাদুকরি ফাঁদ থেকে বাঁচাও। আমি আগামী 2 বছর এই গ্রামের সীমানায় পাও রাখবচ্ছ না। এই নাও তোমার সোনার থলি। আমি আমার মায়া দিয়ে সেগুলো তোমার উঠোনে প্রকট করে দিয়েছি। এবার শুধু এই কুঠারটাকে থামতে বলো। আমার শক্তি এখন শেষ হয়ে আসছে। মোহন কুঠারকে থামার নির্দেশ দিল। কুঠার সঙ্গে সঙ্গে রাক্ষসের হাত থেকে ছুটে পড়ে গেল। রাক্ষস পেছন ফিরে না তাকিয়েই সেখান থেকে ছুট লাগালো। এরপর মোহন ও তার স্ত্রী সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো। এখন তারা সোনারপুর গ্রামের একটি ধনী ও সুখী পরিবার।